ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। কি জানি গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল, বলল একটু পরে আসবে। কি হয়েছে মা? রিহানেরও মন খারাপ দেখলাম, তোকে কেমন অস্থির দেখাচ্ছে। আমি বাবার কথার কোনো উত্তর না দিয়ে রিহানকে ফোন দিলাম। 3বার মাথায় রিহান ফোনটা রিসিভ করলো। হ্যালো রিহান, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় এসো। বাসায় আসবো তুমি চলে যাওয়ার পর। কোথায় যাব আমি? তোমার বাবার সাথে বাড়ি যাবে। রিহান, আমাদের মধ্যে কি বাবাকে টেনে আনার কোনো দরকার ছিল? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তুমি তো এখনো বাড়াবাড়ি কিছুই দেখোনি, এখন দেখবে। প্লিজ রিহান, আমাকে তো কিছু বলার সুযোগ দাও তুমি। আমি আর তোমার কোনো মিথ্যে কথা শুনতে চাই না। মিথ্যে না, আমি তোমাকে সত্যিটা জানাতে চাই। আমার আর কোনো কিছুই জানার ইচ্ছে নেই। তুমি আমার ভালো চাইলে এখান থেকে চলে যাও। আমি কোথাও যাব না। তুমি না গেলে আমি চলে যাব। ভেবো না বাড়িতে যাব, কোথায় যাব নিজেও জানি না। প্লিজ রিহান, আমাকে এই বিষয়ে কথা বলার একটা সুযোগ তো দাও। বললাম তো তুমি এখন তোমার বাবার সাথে চলে যাবে, আর না হয় আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিহানের এমন কথার প্রত্যুত্তর করার ভাষা হারিয়ে ফেলেছি আমি। ও যখন চাইছে আমি চলে যাই, তাহলে চলে যাওয়াটাই ঠিক হবে। বাবাকে বললাম, বাবা বাড়ি যাব। বাবা বললেন, তোদের মধ্যে কি ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু বাড়ি গেলে কোনো সমাধান হবে, বরং সমস্যা আরো বাড়বে। না গেলে আরো বড় ঝামেলা হতে পারে বাবা। কি ঝামেলা আর কি হয়েছে খুলে বলতো আমাকে, না বললে বুঝবে কিভাবে? বাবা, তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি অন্য কোথাও চলে যাব। কোথায় যাবি? জানি না। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাব, কিন্তু জামাই আসলে পরে যাই। আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত ও বাসায় আসবে না। বাবা আর কোনো কথা বললেন না। আমি রেডি হয়ে বাবার সাথে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে বারান্দা দিয়ে ফারহানাকে ডেকে বললাম, আমি বাড়ি যাচ্ছি, রিয়ানকে একটু দেখে রাখবেন প্লিজ। হঠাৎ বাড়ি যাচ্ছেন যে? খুব আর্জেন্ট তাই। আচ্ছা, কবে আসবেন? জানি না, তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এই বলেই রওনা হলাম। রিয়ানকে ফোন দিয়ে বললাম, আমি চলে যাচ্ছি, তুমি বাসায় এসে রেস্ট নাও। আমার জন্য তোমার বাইরে বাইরে ঘুরতে হবে না। আমাকে দেখে মা রেগে বকতে লাগলেন। তোর আমার বাড়িতে কোনো জায়গা নেই। কত ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছি, কিন্তু তুই কি না ওই মানুষের সাথে এমন বেইমানি করতে পারলি? এই জন্যই তোকে মানুষ করেছিলাম। যদি জানতাম তুই এমন ভাবে আমাদের সম্মান নষ্ট করবি, তোকে আতুর ঘরে গলা টিপে মেরে ফেলতাম। এখন মুখ পুড়িয়ে আমার বাড়িতে এসেছিস কেন? পালিয়ে গেলি না কেন ওই বদমাইশ ছেলেটার সাথে? বাবা বলল, মেয়েটা মাত্র এসেছে বাড়িতে, কত দূর জার্নি করে, আগে ওকে খেতে দাও, ওকে ঘরে ঢুকতে দাও, পরে যত ইচ্ছা বকে দিও। বাবার কথা মা আর কিছু না বলে একা একাই বক বক করে রান্নাঘরে চলে গেলেন। আমি ঘরে গিয়ে চিৎকার করে কান্না শুরু করলাম। আমার কান্না দেখে মেয়েটাও কাঁদতে লাগলো। সকাল হতে আমার মনে হলো আমার একবার শ্বশুর বাড়িতে যাওয়া উচিত। যদিও অনেক লজ্জা হচ্ছে যাওয়ার কথাটা ভেবে, কিন্তু না গেলেও চলছে না। সারা রাত ঘুম হয়নি, শুধু কেঁদেছি। রিহানকে অনেকবার ফোন দিয়েছি, ওর ফোন অফ। জানি না একা একা কি করছে ও। আমার সাথে কোনো যোগাযোগ করছে না রিহান। তবে ওদের বাড়ির মানুষের সাথে হয়তো রিহানের কথা হয়েছে। ভাবতে দেরি, কিন্তু বের হতে দেরি করলাম না। মাকে না বলে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে দেখি বড় যাওয়ার মেজোজা সকালে রান্নায় ব্যস্ত। শাশুড়ি বসে হাদিসের বই পড়ছেন না। আমাকে দেখে সবাই হা হা করে তাকিয়ে আছে। আমি শাশুড়িকে সালাম দিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকতে যাবে এর মধ্যে মেজোজা বাধা হয়ে দাঁড়ালেন। বললেন, রিহান তোমাকে বাড়িতে জায়গা দিতে নিষেধ করেছে। তুমি এই ঘরে ঢোকার অধিকার হারিয়েছো। অধিকার? ভুলে যাবেন না, আমি এখনো রিহানের স্ত্রী, তাই ওর সব কিছুতে এখন আমার পুরো অধিকার আছে। ঠিক আছে, অধিকার খাটাতে হলে তোমার স্বামীর সাথে এসে অধিকার দেখিও। এখন এই বাড়ি থেকে বের হও। আপনি আমাকে বাড়ি থেকে বের করার কি? আমি কে তুই এখনো জানিস না? জানি, কিন্তু আমি আপনাকে আমলে নিতে চাইছি না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা ক্লিয়ারলি বলেন তো, আপনার সাথে আমার কি এমন শত্রুতা যে সবসময় আমার পেছনে লেগে থাকেন আপনি? এখানে তো আরো অনেক মানুষ আছে, কই তারা তো আমাকে কেউ ঘরে ঢুকতে বাধা দেয়নি, কিন্তু আপনি কোন সাহসে আমার ঘরে ঢুকতে বাধা দিচ্ছেন? আপনি কি এই বাড়ির মালিক? এই মেয়ে, কথা বলা বন্ধ করবি নাকি চর দিয়ে দাঁত ফেলে দিব? এখনো তেজ কমেনি তোর, তাই না? আপনি চর মারবেন আর আমি তা নীরবে সহ্য করব? এটা ভেবে ভুল করবেন আপনি। আপনি আমার সাথে যেমন করবেন ঠিক তেমনটাই ফেরত পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। যা এসে আমাকে সত্যি সত্যি চর মারলেন। আমাকে মারতে দেখে শাশুড়ি আর বড়জা মেজোজাকে বকতে লাগলেন, কিন্তু মেজোজা শাশুড়িকেও মানছে না আজকে। শাশুড়ি তবুও বলেই যাচ্ছিল, রিহান যদি এমন কিছু বলেও থাকে
তাহলে আমাকে বলেছে, যেখানে আমি ছোট বউকে কিছু বললাম না, তুমি বলতে গেলে কেন? আপনি তো বলবেনই না, আপনার আদরের বউ যে, তাই। সবাই আমার ছেলের বউ, সবাই আমার আদরের। যতক্ষণ ওরা স্বামী স্ত্রী, ততক্ষণ রিহানের সবকিছুতেই ছোট বউয়ের অধিকার আছে। আমি আর ঘরে ঢুকলাম না, সোজা আপুর কাছে চলে আসলাম। আপুকে এসে সবটা বললাম। মেজো জয়ের আমাকে মারার কথা শুনে আপু তো রাগে জ্বলে উঠলেন। আমাকে নিয়ে আবারও এই বাড়িতে আসলেন। বাড়িতে ঢুকে আপু চিৎকার করতে লাগলেন। রিনা, এই রিনা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? তুই আমার বোনকে মেরেছিস কোন সাহসে? এই বাড়ির বউ হওয়ার সাহসে? তুমি এই বাড়ির বউ, আর আমার বোন কি আকাশ থেকে উড়ে এসেছে? তোমার বোন তো একটা কলঙ্কিনী। অন্যের সাথে ফষ্টিনষ্টি করার পর শেষে আমাদের দেবরের গলায় ঝুলিয়ে দিয়েছো। আমার বোনের দিকটা আমরা দেখব, কার দোষ কার গুণ ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেব। আমার বোন যদি খারাপ হয়েও থাকে, তাকে শাসন করার জন্য আমরা আছি। ওর শ্বশুর শাশুড়ি আছে, ওকে কিছু বলার থাকলে আমরা বলবো, রিহানের বাবা মা বলবে। কিন্তু তুমি বলবে কেন? তুমি মারবে কেন? কি ভেবেছো তুমি আমার বোনকে মারবে আর আমরা তোমাকে এমনি ছেড়ে দেবো? যা খুশি করো, আমি ভয় পাই নাকি? ঠিক আছে, দেখা যাবে ভয় কেমনে না পাও। এই বলে আপু আমাকে হাত ধরে ওখান থেকে নিয়ে আসলেন। আপু আমাকে বকলেন আরিফের ব্যাপারটা নিয়ে। আপু আমাকে জিজ্ঞেস করলো, চিঠিটা তোর কাছে আছে? হুম আছে। আমার কাছে দে, দেখি। আমি আপুকে চিঠিটা দিলাম। আপু চিঠিটা 4-5 বার পড়লেন। আপু বুঝতে পারলেন সবটাই অতীত। আপু আর আমাকে কিছু বললেন না। আপু সারাদিন রিহানের ফোনে ট্রাই করলেন, কিন্তু পেলেন না। সন্ধ্যা দিকে আরেকবার ট্রাই করতেই ফোনটা খোলা পাওয়া গেল। আমি কথা বলতে চাইলাম, কিন্তু আপু আমার কাছে ফোনটা দিলেন না। আপু লাউড স্পিকার দিয়ে কথা বলতে লাগলেন। হ্যালো রিহান, হুম। আজকে ফারিয়া তোমাদের বাড়িতে গিয়েছিল। তোমার মেজো ভাবি ফারিয়াকে ঘরে ঢুকতে বাধা দেয় এবং ওকে মারেও পর্যন্ত। আমি আগে বলেছিলাম ফারিয়াকে ঢুকতে না দিতে। বুঝলাম, কিন্তু তোমার মা তো বাধা দেয়নি। তাহলে তোমার ভাবি কেন বাধা দিল? বড় ভাবি হিসেবেই হয়তো দিয়েছেন। তুমি কি ওনাকে সমর্থন করো? অবশ্যই, কারণ আপনার বোনের অনেক কুকীর্তির কথা জানেন উনি। শোনো রিহান, ওইটা অনেক আগের কথা। তুমি এটা জেনে কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারছি। কিন্তু অতীত নিয়ে এত বাড়াবাড়ি করে কি কোনো লাভ আছে? সব কিছুরই সমাধান আছে। তোমরা চাইলে নিজেদের মধ্যে কথা বলে সবটা ঠিক করে নিতে পারো। কিছুই আর ঠিক হবে না। দেখো, কাউকে ভালো লাগাটা কোনো অন্যায় নয়। জীবনে প্রেম আসতেই পারে, আর জীবনের প্রথম প্রেম বেশিরভাগ ভুল মানুষের সাথেই হয়। কিন্তু যারা এই ভুল থেকে ফিরে আসতে পারে, তারাই পারে জীবনকে জয় করতে। আমি মনে করি ফারিয়াও জয় করেছে। ওর পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পালিয়ে তো যায়নি, সেটা তোমাকে বুঝতে হবে। আমি এখন রাখছি। ফারিয়া যে কোনো দোষ নেই আমি বলছি না, শুধু বলছি তুমি এটাকে ভুলে যাও, নতুন করে সব শুরু করো। অতীতকে বর্তমানে টেনে কোনো লাভ নেই। আর তোমাদের একটা মেয়ে আছে, তার কথাও একবার ভেবে দেখো। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। এ বলে রিহান ফোন রেখে দিল। আপু আমার সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। কান্না ছাড়া যে আমার আর কিছুই করার নেই। আপু সব ঠিক হয়ে যাবে বলেও কোনো কিছুই ঠিক হচ্ছিল না। দিন দিন রিহানের সাথে আমার দূরত্ব তো বেড়েই চলেছে। এখন আমাদের ব্যাপারটা আর আমাদের মধ্যে নেই। আমাদের পরিবারের লোকেরা সবটা নিয়ন্ত্রণ করছে। দুই পরিবারে এখন অনেক ঝামেলা চলছে। কোথায় আমাদের সমস্যার সমাধান করবে তা না করে দুই পরিবারে ঝগড়া করে আমাদের একেবারে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে। বাবা বললেন, আগামীকাল তোর মেজুজার নামে একটা মামলা করব। ওইখানে তোর একটা সাক্ষ্য লাগবে। সকালে আমরা উকিলের কাছে যাব, তুই রেডি থাকিস। কেন বাবা, মামলা কেন? তোকে ওই দিন মেরেছে তাই। বাবা বাদ দাও না। কিভাবে বাদ দিব? রিহান যদি এর প্রতিবাদ করতো তাহলেও বাদ দিতাম, কিন্তু রিহানই এসব কিছুর সমর্থন করেছে। আমি তো তোকে আর ওই পরিবারের কাছে দেব না, আর যদিও দেই ওই মহিলাকে একটা শিক্ষা দিয়ে পরেই দেব। মামলা করার কথা শুনে স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়ির লোকজন রেগে আছেন, কারণ মেজো জায়ের উপর মামলা করলে তাদেরই মান সম্মান যাবে। এই দুই পরিবারের ঝামেলায় পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। অবশেষে দুই পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের ডিভোর্সের। আমি বা রিহান আসলে ডিভোর্স চাই কিনা কেউ সেটা জানার প্রয়োজনই মনে করছে না। শুধু তাদের মতো করে আমাদের উপর মতামত চাপিয়ে দিচ্ছেন তারা। আমি বুঝতে পারলাম সবকিছু এখন চরম পর্যায়ে খারাপ দিকে যাচ্ছে। আগামী রবিবার আমাদের ডিভোর্সের ডেট। বাহ, কত সহজেই ওনারা ডিভোর্সের ডেট ঠিক করে ফেললেন। একবার আমার মত কি জানার প্রয়োজন মনে করলেন না তারা?
আমি তো ডিভোর্স চাই না। আমার কেন জানি মনে হচ্ছে রিহানও চায় না। এই একটা ভুলের কারণে ও আমায় ডিভোর্স দিয়ে দিবে, এটা মেনে নিতে পারছি না আমি। ওর ভালোবাসা, আমার প্রতি এত যত্নশীলতা, তারপর সব কি এই একটা চিঠির কাছে, একটা ফেলে আসা অতীতের কাছে মিথ্যে হয়ে যাবে? বাবা মা কেন বোঝেন না আমার কষ্টটা? এইসবের মাঝে আমি নিজেকে কিভাবে সামলাচ্ছি একবারও কি তারা জানতে চেয়েছে, নাকি বোঝার চেষ্টা করেনি, বরং তাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছে। অবশ্য রিহান চাইলেই সবকিছু সমাধান এখনো হতে পারে। হয়তো রিহানই চায় না আমাদের সম্পর্কটা টিকে থাকুক। যদি চাইতো একবার হলেও ফোন দিত। ও যখন চায় না, তাহলে আমারও ওকে জোর করার কোনো দরকার নেই। আমাকে ছাড়া যদি ও ভালো থাকতে পারে তাহলে থাকুক। আমি রিহানকে দোষ দিই কিভাবে? ওর দোষও তো নেই, দোষটা তো আমারই। আর আমি এই ভয়টাই তো এতদিন পাচ্ছিলাম। সকাল 10টার সময় শ্বশুরবাড়ি থেকে কয়েকজন মানুষ আসলেন। মা আমাকে ঘরে এসে বলে গেলেন আমি যেন ওনাদের সামনে না যাই, যা বলার বাবা বলবেন। আর যদি আমি তাদের কথার বিরোধিতা করি তাহলে আর কখনো কোনো সময় আমি বাবাকে পাশে পাবো না। এই বলে মা ঘর থেকে চলে গেলেন। আমি ওনাদের সামনে যাইনি, কিন্তু এই ঘর থেকে তাদের কথাগুলো সব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি। কারা কারা এসেছেন না দেখলেও কণ্ঠ শুনে চিনতে পারছিলাম, তাদের মধ্যে কথা চলছিল। কি ব্যাপার, আপনারা আবার কি ভেবে? কিছু কথা বলার জন্য এসেছি। যা কথাবার্তা তা তো আগেই হয়ে গেছে। আমার আর এই বিষয়ে কোনো কথা বলার নাই। তালই, আপনি আরেকবার সব কিছু ভালো করে ভেবে দেখেন। ডিভোর্স হলেই সব কিছু সমাধান হয়ে যাবে। আপনার মেয়ে কি ডিভোর্স চায়? অবশ্যই, আমি যেটা চাইবো আমার মেয়ে সেটাই করবে। হয়তো আপনার মেয়ে আপনার কথা মেনে নিয়ে কাজটা করবে, কিন্তু আপনি কি এবারও জানার চেষ্টা করছেন তার মনের কথা? ফারিয়ার মনের কথা যাই থাকুক না কেন, নিজের স্বামীর ঘরে ঢুকতে বাধা দেয়। সেই বাড়িতে মেয়েকে সারা জীবন অপমান হতে পাঠাবো না। তারপরে সব ভুলে যেতাম যদি রিহান এর প্রতিবাদ করত। কিন্তু তখন রিহানকে আমার বড় মেয়ে সবটা জানালো। তখনও এমন ভাবে কথা বললো যেন আপনার বাড়ির মেজব আমার মেয়ের সাথে ঠিক কাজটাই করেছে। এটা আমি মেনে নিতে পারছি না। দেখুন বেয়াই, সবটা একটা দুর্ঘটনা মাত্র। এখানে রিহানের কোনো দোষ নেই। ছোট বৌমা আর রিহানের মধ্যে একটা ব্যাপার নিয়ে ঝামেলা চলছে। আমরা ওদের ঝামেলা মেটানোর চেষ্টা না করে নিজেদের মধ্যে আরো ঝামেলা বাড়িয়ে ফেলছি। মেজ বৌমাকে আমরা যথেষ্ট শাসন করেছি। এর জন্য শুনেছি চিঠিটা ফাঁস করার পেছনে মেজ বৌমার হাত আছে। আমার মেজ ছেলে তো রাগ করে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাপের বাড়ি পাঠিয়েছে, আবার নিয়ে দিবে, কিন্তু আমার মেয়েকে যে মারলো তার কি হবে? ওইটা আমরা পরে দেখবো। বেয়াই বলছি কি, আপনারাও তো আরিফের সাথে বৌমার সম্পর্কে ব্যাপারটা গোপন করেছেন, তাও আমরা সবটা মেনে নিচ্ছি, কারণ এগুলো অনেক আগের কথা। কিন্তু আমার ছেলে হঠাৎ এসব জেনে খুব কষ্ট পেয়েছে। আমরা গোপন করেছি মানে? আচ্ছা তালই, বাদ দিন। যাই হোক, এগুলো ওদের মধ্যেকার ব্যাপার। আর যা কিছু ঘটেছে এসব তো আর বাইরের মানুষ জানে না। সব কিছু আমাদের মধ্যেই আছে। তাই আমরা সব কিছু ভুলে একটা মীমাংসায় আসি। আমরা ফারিয়াকে নিতে এসেছি। মাফ করবেন, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই বাড়িতে মাটি খেতে পাঠাতে পারবো না। আমি আমার মেয়েকে ভার্সিটিতে ভর্তি করব। ও লেখাপড়া করবে, চাকরি করবে, পরে ওকে ভালো করে দেখে বিয়ে দেব। দেখুন, আমরা কিন্তু আপনার মেয়েকে কখনো পড়াশোনা করতে নিষেধ করিনি, বরং আপনার মেয়ে আর পড়াশোনা করতে চাইনি। আর আপনিই তো বলছেন মেয়েকে আবার বিয়ে দেবেন, তাহলে দ্বিতীয় বিয়ের চেয়ে আমাদের সমঝোতা কি সঠিক পথ নয়? যাই বলুন না কেন, আমি আর আমার মেয়েকে আর ওই বাড়িতে পাঠাবো না। কালকে দিবসের পর আপনারা আপনাদের মেয়েকে নিয়ে চলে যাবেন। আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে। তাহলে ফারিয়াকে দিবেন না? না। ঠিক আছে, তাহলে কালকে আমার নাতনিকে আমরা নিয়ে যাব। এই বলে তারা চলে গেলেন। ওনাদের কথোপকথন শুনে আমার বুকের ভেতর সব চুরমার হয়ে যাচ্ছিল। রাইমাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। বাবা কেন এমন করছে বুঝতে পারছি না আমি, যেখানে আসল দোষটা তার মেয়েরই। না ঘুমাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার। যতবার মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছি ততবার কলিজাটা ছেদ করে ওঠে। এমন একটা অবস্থা হচ্ছে, কি করব আমি ভেবে পাচ্ছি না। আমি সব পারলেও রাইমাকে ছাড়া থাকতে পারবো না। খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে জীবন বিসর্জন দিয়ে দিই আমি। এই রাতের অন্ধকারে সবাই যখন ঘুমাচ্ছে আমি তখন অঝরে কেঁদে বুক ভাসাচ্ছি।
একবার ভাবলাম সত্যি সত্যি আত্মহত্যা করে ফেলি, কারণ মেয়েকে ছাড়া বাঁচার চেয়ে আমার জন্য যে মৃত্যুই শ্রেয়। কিন্তু পারলাম না, আত্মহত্যা করার সাহস আমার হলো না। মনের যত কষ্ট অস্থিরতা সব যেন গলার মধ্যে এসে আটকে গেছে। কেমন যেন গলা শুকিয়ে বুকের ভেতর চিনচিন করছে, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। কোনো কিছুতেই শান্তি না পেয়ে অজু করে নামাজে দাঁড়ালাম, কারণ আমাকে যদি কেউ এই কষ্ট থেকে বের করতে পারে সেটা একমাত্র আমার আল্লাহ। নামাজ শেষে মোনাজাত ধরে অনেক কান্নাকাটি করে একটা দোয়া করলাম। হে আল্লাহ, আপনি তো সব কিছু জানেন আর বুঝেনও। দয়া করে আমার স্বামী আর আমার সংসার আমায় ফিরিয়ে দিন। আমি যেন আবার আমার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারি, সেই তৌফিক দান করুন আমাকে। আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। হে আল্লাহ, আর কেউ না জানুক, আপনি তো জানেন আমার মনের ভিতর কি চলছে। আপনি ছাড়া এই কষ্ট থেকে আমায় আর কেউ মুক্তি দিতে পারবে না। দয়া করুন আল্লাহ, দয়া করুন আমায়। এসব বলে যখন অঝরে কাঁদছিলাম, মেয়েটা এসে পাশে বসলো, আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কান্না করছো কেন? নানু কি তোমাকে মেরেছে? আমি চোখের পানি মুছতে মুছতে মাথা নাড়িয়ে না জানালাম। তাহলে কি বাবার কথা মনে পড়েছে? তুমি ঘুম থেকে উঠে গেছো বাবু? তোমাকে পাশে না পেয়ে আমার খুব ভয় লাগছিল, তাই এখানে এসে পড়েছি। চলো বাবু, এখন আমরা ঘুমাবো। আচ্ছা মা, বাবা কবে আসবে? আর আসবে না মা, তুমি কালকে তোমার বাবার কাছে চলে যাবে। তুমি যাবে না? না। তাহলে আমিও যাব না, তোমাকে ছাড়া আমি একা থাকতে পারি না। মা চলো না আমরা বাবার কাছে চলে যাই। না মা, তোমার নানা নানু যেতে দিবে না। তাহলে চলো না মা, আমরা এখান থেকে পালিয়ে যাই, তাহলে ওরা আমাদের আর দেখতে পাবে না। মেয়ের মুখে এমন কথা শুনে আমি আবারও জোরে জোরে কাঁদতে লাগলাম। মেয়ের মাথায় বিলি কাটছিলাম আর কাঁদছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। মোবাইলটা হাতে নিতেই দেখলাম রিহানের ফোন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। এত রাতে রিহানের ফোন, তাও আজ 13 দিন পরে। আমি দেরি না করে সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। হ্যালো রিহান, কেমন আছো? যেমন থাকার কথা ছিল। রিহান, তুমি আমায় এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আমার উপর তোমার খুব রাগ হচ্ছে, রাগ হওয়ারই কথা। তার জন্য তুমি আমায় ইচ্ছে মতো বকো, মারো, কিন্তু এইভাবে হাত ছেড়ে দিও না প্লিজ। কেন তোমরা আমার সাথে এমন করলে? তুমি জানো আমার আসল কষ্টটা কোথায়? আমার আসল কষ্টটা হলো তোমরা দুজনেই আমার ভালোবাসার মানুষ। আরিফ, যে আমার সবচেয়ে ভালো বন্ধু, যার সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি, শৈশব কিশোর বয়স আমরা একসাথে কাটিয়েছি, একই স্কুলে পড়েছি, কলেজ লাইফটাও একসাথে কাটিয়েছি। আরিফ আরিফ শুধু আমার বন্ধু নয়, প্রাণের বন্ধু। সেই বন্ধুর থেকে আমি এমনটা আশা করিনি। ওর তোমাকে পছন্দ ছিল সেটা আমাকে বলতে পারতো, আমি হেল্প করতাম। কিন্তু আরিফ তা না করে ওর প্রেমিকাকে আমার বউ হিসেবে পছন্দ করলো। কেন? এটা করার কি দরকার ছিল? আমি চুপ করে শুধু রিহানের কথা শুনছিলাম আর কেঁদে যাচ্ছিলাম। আমি তো তোমাকে না দেখে বিয়ের জন্য রাজি হয়েছিলাম শুধুমাত্র আরিফের কথায়। ও বলেছিল তুমি অনেক সুন্দরী, পড়াশোনায় ভালো, আর অনেক কিছু। ওর কথা শুনে আমি তোমাকে দেখার প্রয়োজনও মনে করিনি। আমার পরিবারেরও তোমাকে পছন্দ হয়েছে, তাই আপত্তিও করিনি। একজন বন্ধুকে কতটা বিশ্বাস করলে তার কথায় বিয়ের জন্য মেয়ে না দেখেই রাজি হতে পারে, তুমি বুঝতে পারছো? আরিফের করা কার্যকলাপের দায়ভার কি আমার? না, আমি সেটা বলছি না, কিন্তু তুমিও এই নাটকে অংশগ্রহণ করেছিলে। তোমাকে আরিফ বলেছিল তোমার এখানে বিয়ে হলে তোমাদের দেখা দেখি চলবে, মানে বিয়ের পরও তোমাদের প্রেমের সম্পর্ক থেকেই যাবে। আমাকে ঢাল বানিয়ে তোমরা তোমাদের প্রেম চালিয়ে যাবে, এটাই তোমাদের উদ্দেশ্য ছিল। তুমি আরিফের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার নেশায় আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে, আর আমার সাথে বিয়ের আগে এমন অভিনয় করলে যে আমি তোমার জীবনের প্রথম প্রেম। আর আমিও বোকার মতো আমাদের বিয়েটাকে একরকম প্রেমের বিয়ে ভেবে নিলাম। রিহান, আমায় মাফ করে দাও না প্লিজ। তোমরা কেন এই নোংরা খেলাটা আমার সাথে খেললে? কি ভেবেছিলে দুই নৌকায় পা দিয়ে চলবে? না রিহান, তুমি আমায় ভুল বুঝছো। তুমি সবকিছু যতটা নোংরা ভাবে দেখছো, ব্যাপারটা অতটাও নোংরা ছিল না। আমার ঘরে থেকে আমার বউ তার প্রাক্তনের সাথে সম্পর্ক চালিয়ে যাবে, এটা আমি স্বামী হয়ে কিভাবে মেনে নেব বলতে পারো? রিহান, একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনবে প্লিজ। তোমার আর কি বলার আছে? নিজের নোংরামি লুকাতে আর কত মিথ্যে বলবে? বিয়ের রাতে পালিয়ে যাওয়ার প্ল্যান, আজীবন প্রেমিকের সাথে প্রেম চালিয়ে যাওয়ার প্ল্যান, আর কি কি প্ল্যান ছিল তোমাদের একটু বলবে? আর এখনো যে তোমাদের সম্পর্ক নেই, এটা আমি কিভাবে বিশ্বাস করব? না রিহান, আরিফের সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। সবকিছু সেই 6 বছর আগেই শেষ হয়ে গেছে। কেন নেই? যার জন্য এত কিছু করলে তার সাথে এখন কোনো সম্পর্ক নেই, এটা বললেই কি মেনে নেওয়া যায়?
তুমি মেনে না নিলেও এটাই সত্যি। তুমি কেন আমার রাতের ঘুম কেড়ে নিলে? কেন ভালোবাসার প্রতিদান হিসেবে অসহ্য কষ্টকর একটা জীবন উপহার দিলে? তুমি জানো আমি এখন রাতে ঘুমাতে পারি না, ঠিক মতো খেতে পারি না। যেই মানুষটা কখনো সিগারেট হাতে নিয়ে দেখিনি, সেই মানুষটাই এখন গাঁজা খেয়ে ঘুমানোর চেষ্টা করি। অনেকেই বলে গাঁজা খেলে মরার মতো ঘুম হয়, কিন্তু কই, আমার তো তাও ঘুম হয় না। রিহান প্লিজ, তুমি এসব নেশা করে নিজের জীবন ধ্বংসের পথে ঠেলে দিও না প্লিজ। ধ্বংস তো আমি হয়ে গেছি তোমার প্রেমে। আমরা কত সুখী ছিলাম তাই না? সারাদিন কাজ যে বাসায় এসে যখন তোমার হাসি মুখটা দেখতাম, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতো। মেয়েকে যখন বুকে জড়িয়ে ধরতাম, মনে হতো এর চাইতে বড় সুখ দুনিয়াতে আর কিছুই হতে পারে না। তখন তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠত, মনে হতো এই সুখ আমি তোমার কাছ থেকেই পেয়েছি। নিজেকে একজন সার্থক পুরুষ মনে হতো, কিন্তু বুঝতে পারিনি যে আমি যাকে এতটা ভালোবাসি সে আমাকে কখনো ভালোই বাসেনি। না রিহান, তুমি ভুল। আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। কেন মিথ্যে বলছো? এখন আর মিথ্যে বলতে হবে না, আমার কাছে এখন সবটা জলের মতো পরিষ্কার। কেন করলে তুমি এমন? রিহান প্লিজ, একটু তো বোঝার চেষ্টা করো। ওগুলো অতীত ছিল। আমি যখন পালাতে চেয়েছিলাম তখন তুমি আমার জীবনে ছিলে না। আর যখন তুমি আমার জীবনে এসেছো, আরিফ পালাতে চাওয়া সত্ত্বেও আমি পালিয়ে যাইনি। পালিয়ে না গিয়েও যখন দুজনে কাছাকাছি থাকতে পারছো, তাই পালানোর প্রয়োজন মনে করনি? না রিহান, আমি তোমার সাথে সুন্দরভাবে নতুন করে বাঁচতে চাওয়ার আশায় পালাইনি। আমি চেয়েছিলাম সবকিছু ভুলে তোমার সাথে বাঁচতে, তোমার সাথে সুখের সংসার করতে, আর তাই করছিলাম। কিন্তু হঠাৎ সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল। ফারিয়া, সত্যি কখনো লুকানোর থাকে না, আর এমন সত্যগুলো তো একদমই নয়। যাই হোক, আর কথা বাড়িয়ে কি লাভ? কালকে আমরা চিরজীবনের জন্য আলাদা হয়ে যাচ্ছি যখন। রিহান, আমি তোমার থেকে আলাদা হতে চাই না, প্লিজ। আমিও চাই না। আলাদা হয়ে হয়তো তুমি আমি একসময় সব ভুলে নতুন ভাবে জীবন শুরু করতে পারবো, কিন্তু আমার মেয়েটা, ওর জীবন থেকে কখনো অন্ধকার সরবে না। সবাই ওকে ব্রোকেন ফ্যামিলির মেয়ে বলে গালি দিবে। ভালো একটা বিয়ে দিতে চাইলেও পারবো না। কোথায় গেল? মেয়ের কথা ভেবে অনেক কষ্ট হচ্ছে। আর আমার কথা, আমাকে ছাড়তে কি তোমার একটু কষ্ট হচ্ছে না? ফারিয়া, তোমার ভালোবাসার মিথ্যে থাকলেও আমার ভালোবাসায় কিন্তু কোনো খাত ছিল না। আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে কখনো মন থেকে ভালোবাসোনি। রিহান, আমিও তোমায় ভালোবাসি, একদম মন থেকে ভালোবাসি। যদি ভালোই বাসতে তাহলে সকালে যখন বাবা আর বড় ভাইয়াদের পাঠিয়েছিলাম, তখন তুমি ওদের সাথে চলে আসতে। বাবা আমায় যেতে দেয়নি। ওই তো বললাম না, ভালোবাসা থাকলেই ঠিকই চলে আসতে। বাবার বড় ভাইকে তুমি পাঠিয়েছিলে? তাহলে তোমার কি মনে হয় আমার কথা ছাড়াই তারা তোমাকে আনতে গেছেন? রিহান, আমরা কি পারি না সবকিছু ভুলে নতুন ভাবে জীবনটা শুরু করতে? রিহান চুপ করে আছে। দেখো, আমরা এই কয়েকদিনে আলাদা থেকে বুঝতে পেরেছি আমরা একজন আরেকজনকে কতটা ভালোবাসি। আমরা যে কেউ কাউকে ছাড়া ভালো থাকতে পারবো না, এটা তো বুঝে গেছি। এত ভালোবাসার পরেও আমরা কেন আলাদা হতে চাইছি বলো? আমি বা আমার পরিবার তো এমনটা চাইনি। আলাদা হওয়ার ডিসিশনটা তোমাদেরই। আমাদের বলতে আমার নয়, শুধু বাবার ডিসিশন এটা। তোমার বাবা নিজের মেয়ের সংসারটা কেন ভাঙতে চাইছে? দেখো রিহান, বাবা এমন করার পেছনে যথেষ্ট কারণ আছে। মেজো ভাবি তোমাকে চড় মেরেছে, তার জন্যই তো, তাই না? না, শুধু তার জন্য না। বাবার আসল রাগ হলো তোমার উপর। তুমি তোমার বাড়ির মানুষকে বলেছো আমাকে যেন ওই বাড়িতে জায়গা না দেয়, আর তোমার ভাবি আমাকে ঘরে ঢুকতে বাধা দেয়, আমার গায়ে হাত তুলে। অবশ্য আমিও সেদিন তার সাথে অনেক তর্ক করেছিলাম, কিন্তু তাই বলে সে আমার গায়ে হাত তুলতে পারে না। এই ঘটনা যখন আপু তোমায় বললো, তুমি প্রতিবাদ না করে উল্টো বলেছো তোমার ভাবি হওয়ার অধিকার, সে আমার সাথে এমনটা করতেই পারে। বাবার আসল রাগটা ওখানেই ছিল। হ্যাঁ, আমি বলেছিলাম যেদিন তুমি ঢাকা থেকে তোমার বাবার বাড়ি গেলে, আমি ভেবেছিলাম তুমি আমাদের বাড়িতে গিয়ে উঠবে। আর সেদিন আমার তোমার উপরে অনেক রাগ ছিল। ওই ঘটনা জানার পর থেকে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছিল। তাই মাকে ফোন করে জাস্ট এটাই বলেছিলাম যে ফারিয়া যেন আমাদের বাড়িতে না উঠে। তারপর মা আমাকে অনেকবার জিজ্ঞেস করার পরও আমি কিছু বলিনি। তুমি না বললে তারা ব্যাপারটা জানলো কি করে? মেজো ভাবি নাকি বলেছে। তোমার মেজো ভাবি জানলো কি করে? আমি কি জানি, আমি তো ভেবেছি তোমরাই বলেছো। না রিহান, আমরা তো কেউ বলিনি। আর ওনার কাছে আমরা কেন বলতে যাব? আসলে উনি আগে থেকেই সব জানতেন। আগে থেকেই জানতেন বলতে? আরিফের ওই চিঠিটা আমার হাতে কখনো পাইনি আমি, ওটা তোমার ভাবির কাছেই ছিল। তার হাতে গেল কিভাবে? সেটা তো আমি জানি না। তাহলে মেজো ভাবি এতদিন কেন আমার থেকে লুকালেন, যেখানে তার সবকিছু বলারই ছিল?
সেটা তাকেই জিজ্ঞেস করে জেনে নিও। তাহলে কি তোমার সেই রাতে আরিফের সাথে দেখা হয়নি? দেখা হয়েছিল, আর সেদিনই আমি আরিফের সাথে সবকিছু শেষ করে দিয়ে এসেছিলাম শুধু তোমার সাথে সংসার করার জন্য। প্লিজ রিহান, বোঝার চেষ্টা করো। আরিফ শুধু আমার অতীত ছিল, তুমি ওই অতীতকে টেনে বর্তমানটা নষ্ট করো না প্লিজ। আমার মেয়ে কেমন আছে? তোমাকে খুব মিস করে। আমি ওকে খুব মিস করি। আর আমাকে? জানি না। দুজনেই কাঁদতে লাগলাম। একসময় ফোনটা কেটে গেল, মনে হয় ব্যালেন্স শেষ। ভাবতে লাগলাম কি করা যায়। আজকে কোর্টে রিহান আর আমার ডিভোর্স হওয়ার কথা। কালকে রাতে রিহানের সাথে কথা বলার পর অনেকটা হালকা লাগছে। ভাবতে ভাবতে হঠাৎ মেয়ের বলা রাতের কথাটা মনে পড়ে গেল। রাতে মেয়ে বলেছিল চলো মা আমরা এখান থেকে পালিয়ে যাই। এখন আমারও মনে হচ্ছে এখান থেকে পালানোই উচিত, তাহলে রিহান আর আমার ডিভোর্সটা থামাতে পারবো। আমি মায়ের আলমারি খুলে 500 টাকা নিলাম, মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে পরনে যা ছিল তা পরে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। কাউকে না বলে পালিয়ে যাচ্ছি নিজের সংসার বাঁচাতে। 10 মিনিটের পথ হেঁটে গিয়ে একটা অটোতে উঠলাম। খুব দ্রুত পায়ে হাঁটছি, যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হাতে থাকা ফোনটা অফ করে ফেললাম। একবার মনে হলো রিহানকে ফোন দিই, আবার ভাবলাম এখন ফোন দিলে হয়তো রিহান ঢাকা যেতে নিষেধ করতে পারে। এই ভয়ে আর ফোন দিলাম না। বাস স্টেশনে নেমে আগে এনা কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম। তারপর মেয়েকে নিয়ে জানালার পাশের সিটটাতে বসে পড়লাম। কিছুক্ষণ পর আমার পাশের সিটে একজন বয়স্ক মহিলা এসে বসলেন। আমি খালি সিট থেকে মেয়েকে কোলে নিয়ে তাকে বসতে দিলাম। প্রায় 8 মিনিট পর বাস ছাড়লো। বাসের দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। সকালে খাওয়া হয়নি, মেয়ের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। প্রতিদিন 9টার মধ্যে ওর নাস্তা কমপ্লিট হয়ে যায়, আজ একটু দেরি হয়ে গেল। রাইমাকে জিজ্ঞেস করলাম ক্ষুধা লেগেছে বাবু? হ্যাঁ আম্মু, অনেক ক্ষুধা লেগেছে। রাইমার মুখে কথাটা শুনে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমার আগেই মেয়েকে খাইয়ে তারপর বাসে ওঠা উচিত ছিল। তাড়াহুড়ো কিভাবে আমি ছোট্ট বাচ্চাটার খিদের কথা ভুলে গেলাম। রাইমার ক্ষুধার কষ্টটা আমার কলিজায় গিয়ে আঘাত করছে। জানালা দিয়ে বাইরে খাবারের খোঁজে তাকিয়েছিলাম। চোখের সামনে চিপসওয়ালাকে দেখে চিপস কিনে দিলাম মেয়েকে। যদিও এতে পেট ভরা কথা না, তবু কিছুটা হলেও তো খিদে নিবারণ হবে। দুপুর 1টা বাজে। গাড়িটা রাস্তার এক সাইডে ব্রেক করলেন। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমি কি ঢাকা পৌঁছে গেছি? আরে না আপা, লাঞ্চের ব্রেক দেওয়া হয়েছে। ও, কতক্ষণের জন্য এই ব্রেক? 15-20 মিনিটের মতন। আপনার যদি খাবার বা বাথরুমে যাওয়ার প্রয়োজন থাকে তাহলে তাড়াতাড়ি করে শেষ করে গাড়িতে এসে বসবেন। যদি লেট করেন তাহলে কিন্তু গাড়ি ছেড়ে দিবে। ঠিক আছে। বাস থেকে নেমে রাইমাকে একটা হোটেলের সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি খাবে বাবু? ভাত খাবো আম্মু, খুব ক্ষুধা লেগেছে আম্মু। খেতে বসে দেখলাম টেবিলে খাবারের মেনু চার্ট ঝুলানো, ওইখানে সবকিছুর দাম দেয়া আছে। আমি দেখে দেখে সবচেয়ে কম দামের যে খাবারটা সেটা বেছে নিলাম। ডিম ভুনা আর 1 প্লেট ভাত অর্ডার করলাম। রাইমা খাচ্ছে আর আমায় জিজ্ঞেস করছে তুমি কি খাবে না? না মা, তুমি খাও, আমার ক্ষুধা নেই। ছোট মেয়েটা আমার কথা বিশ্বাস করে চুপচাপ খেয়ে যাচ্ছে। আমার যে একদম ক্ষুধা লাগেনি এটা মিথ্যা। কয়েকদিন ধরেই পেটে ক্ষুধা থাকলেও কেন জানি খেতে পারি না। আর আজকে টাকাও কম, সবকিছু মাথায় রেখে পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও খাচ্ছি না। অটো আর বাস ভাড়া চলে গেছে 350 টাকার মতো। খাবারের বিল আর তখন চিপস কিনতে 40 টাকার মতো লেগেছে। হাতে আছে আর 110 টাকার মতো। এখন যদি আমি খেতে যাই তাহলে বাসা পর্যন্ত যাওয়ার ভাড়া থাকবে না। তাই না খেয়ে আবারও বাসে ওঠার উদ্দেশ্যে পা বাড়লাম, কিন্তু বাস পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হলো না। মাথাটা কেমন যেন করে উঠলো, শরীরটা অবশ হয়ে আসলো। তারপর আর কিছু জানি না। কিছুক্ষণ পর নিজেকে রাস্তায় অনেক মানুষের ভিড়ে আবিষ্কার করলাম। চোখ খুলতেই দেখি মেয়েটা আমার পাশে বসে কাঁদছে। আমি বুঝতে পারলাম আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পাশের সিটে থাকা বয়স্ক মহিলাটা আমায় জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে? ভালো। চলো তাহলে বাসে গিয়ে বসি। এতক্ষণ বাস ছেড়ে দিত, তোমার কারণেই এখনো ছাড়েনি। আমি ওঠার চেষ্টা করছিলাম কিন্তু শরীরে একটু জোর পাচ্ছিলাম না। সবাই আমাকে ধরাধরি করে বাসে ওঠালেন। হেল্পার ফ্যান ছেড়ে দিয়ে বললেন আপু আপনার কি হয়েছে? ওভাবে মাথা ঘুরে পড়ে গেলেন কিভাবে? আমি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ সিটে মাথায় এলিয়ে শুয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম কেন হঠাৎ এমনটা হলো। অবশ্য রিহানের সাথে গন্ডগোল হওয়ার পর থেকে আমার খাওয়ার কোনো ঠিক নেই, তাই হয়তো প্রেশার লো হয়ে গেছে। জানালার ঠান্ডা বাতাসে এখন একটু ভালো লাগছে। জানালা দিয়ে যখন বাইরের দৃশ্য দেখছিলাম পাশে থাকা ভদ্র মহিলা বললেন তুমি কি সন্তান সম্ভবা? তার এমন কথা আমি অবাক না হয়ে পারলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম কেন? তোমার চোখ দেখে মনে হলো, তাই জিজ্ঞেস করলাম। কেউ সন্তান সম্ভব থাকলে আপনি চোখ দেখে বলে দিতে পারেন? সব সময় চোখ দেখে বললে
যে ঠিক হবে এমনটা নয়। তোমার মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, চোখগুলো সাদা ঝাপসা দেখাচ্ছে, তাই আর কি। আমি মনে মনে ভাবছিলাম মহিলার কথা ঠিকও হতে পারে। এত ঝামেলার মধ্যে থেকে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ডেট মিস করেছি। ডেট মিস করলে যে প্রেগনেন্ট হতে হবে এমনটাও নয়, কারণ মাঝে মাঝে এমন হয়। তারপরে শিওর না হলেও সম্ভাবনা তো থেকেই যায়। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কবিরাজ? এইসব কথা জানার জন্য কবিরাজ হওয়া লাগে না, বয়সের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি। তাহলে কি আপনার ফ্যামিলির কেউ ডক্টর? না, তবে অনেকদিন বেরাকের স্বাস্থ্যকর্মীদের সাথে মাঠকর্মী হিসেবে কাজ করেছি। অনেক গর্ভবতীদের চেক আপ করতাম, আমাদের ট্রেনিং হতো। সেখানে বলে দেওয়া হতো প্রাথমিকভাবে নারীদের দিকে গর্ভবতীদের চিহ্নিত করার উপায়। ও, আপনার কি আমায় দেখে গর্ভবতী মনে হচ্ছে? শিওর বলতে পারবো না, তবে মনে হচ্ছে। আর তুমি কনসেপ্ট করেছো কিনা সেটা আমার থেকে তুমি ভালো বলতে পারবে। আপনি কোথায় নামবেন? এই তো গাজীপুরে। তুমি? মহাখালীতে। ও, কিছুক্ষণ পর মহিলা বাস থেকে নেমে গেলেন। সবকিছু কেমন যেন লাগছে। কখনো এইভাবে বাড়ি থেকে পালাবো কল্পনাও করিনি। ঢাকা শহরও আমার বেশি দিনের চেনা নয়। এরকম অচেনা পথেই পাড়ি দিচ্ছি আমি। আজ পর্যন্ত একা কোথাও যাইনি। আজ একা একা কত দূরের পথ জার্নি করছি। আবারও সিটে মাথা এলিয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। আপা কই নামবেন? মহাখালী বাস স্টেশন। হেল্পার আর কিছু না বলে গেটের সামনে গিয়ে বলতে লাগলো, এই মহাখালী কাঁচা বাজার, নামেন নামেন। বাস থেকে সব মানুষ নেমে গেলেন। আমিও সবার দেখে দেখে নেমেই যাচ্ছিলাম। হেল্পার আমাকে নামতে দেখে বললেন, কি গো আপু, আপনি না স্টেশনে নামবেন? কিন্তু সবাই যে এখানেই নেমে যাচ্ছে। সবার গন্তব্য এই পর্যন্ত, তাই নেমে যাচ্ছে। হেল্পারের কথায় থেমে গেলেও মনে মনে খুব ভয় পাচ্ছিলাম। বাসে আর কোনো যাত্রী নেই। দুজন হেল্পার আর একজন ড্রাইভার ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। ভয়ে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আজকাল যা চলছে কাউকে বিশ্বাসও করা যায় না। কিছুক্ষণ পর হেল্পার ছেলেটা জিজ্ঞেস করলো, আপু আপনার বাড়ি কই? কিশোরগঞ্জ। ও, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। এই হেল্পারের সাথে কথা বলতে বিরক্ত লাগছে, একটা ভয়ও কাজ করছে মনে। ছেলেটা একটু পর পর আর চোখে আমায় দেখছে। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, আপু আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আমি ছেলেটার প্রশ্ন এড়িয়ে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? এই তো আপু, আর 15-20 মিনিট। আপু জানেন, আপনার মতো দেখতে আমার একজন বোন আছে, ছবি দেখবেন? এই বলে ছেলেটা মোবাইল ঘেটে তার বোনের 2টা ছবি আমায় দেখালেন। আমি ছবিগুলো দেখে জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, আপনার বোন অনেক সুন্দর দেখতে। আমার বোনটার একজন মেয়েও আছে, আপনার মেয়ের মতো নই। আপনার মেয়ের নাম কি? রাইমা। ছেলেটাকে দেখে অনেক ভদ্র মনে হচ্ছে। কথাবার্তা শুনে মনে হচ্ছে শিক্ষিতও হবে, বাট শিক্ষিত মানুষ কি বাসের হেল্পারগিরি করে? ছেলেটার ব্যাপারে একটু জানার আগ্রহ হলো। জিজ্ঞেস করলাম, আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ আপু, ডিগ্রিতে পড়তেছি। ডিগ্রিতে পড়ে বাসের হেল্পারই করছেন? কি করব আপু, অভাবের সংসার, বাবা খরচ চালাতে পারে না, তাই নিজেরটা নিজেই জোগাড় করে নেই। লেখাপড়াও চালাই, বাড়িতেও কিছু কাটাতে পারি। ছেলেটার মানে শিহাবের কথা শুনে ওর প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ জেগে উঠলো। বাস স্টেশনে এসে থেমে গেল। আমি বাস থেকে নেমেই যাচ্ছিলাম। শিহাব বলল, আপু যেতে পারবেন নাকি গাড়িতে তুলে দিয়ে আসবো? না, যেতে পারবো। আপনি শুধু একটু বলে দিন কোথায় গিয়ে গাবতলী বাসে উঠতে হয়। বাসে কেন আপু, আপনার শরীর তো এমনিতেই খারাপ, সিএনজিতে আরাম করে চলে যান। এই বলেই শিহাব একটা সিএনজি ড্রাইভারকে বলেন, ভাই ওনাকে একটু গাবতলিতে দিয়ে আসেন। আমি শিহাবের কথার মতো সিএনজি ড্রাইভারকে বললাম, ভাই 110 টাকা যাবেন না? শিহাব বলল, আপু সত্যিকারের ভাড়াই হলো 200 টাকা, 110 টাকা দিয়ে কিভাবে যাবেন? এই জন্যই তো আমি বাসে যেতে চাচ্ছি। আমার কাছে 110 টাকা ছাড়া আর কোনো টাকাই নেই। শিহাব নির্বাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে বলল, ওস্তাদ আমাকে 200 টাকা দেন তো, রাতে বেতন থেকে কেটে টাইখেন। এই বলে শিহাব সিএনজি ড্রাইভারের হাতে টাকাটা দিয়ে বলল, ওনাকে ঠিকঠাক মতো পৌঁছে দিবেন। আমি বললাম, আমার এটা লাগবে না। আপু আমি আপনার ভাইয়ের মতো, ভাই হিসাবেই দিলাম। ঠিক আছে, বাট 100 দিন, আর 100 আমার কাছে আছে। থাক, ওই টাকা দিয়ে আমার ভাগ্নিকে কিছু কিনে দিয়েন আপু। আপনার বিকাশ নাম্বার থাকলে দিন, আমি পরে এক সময় আপনার টাকাটা ফেরত দেব। বললাম তো আপু, লাগবে না।
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভদ্রঘরের মেয়ে অথবা বউ হবেন। হয়তো কোনো কারণে আজ আপনার হাত খালি। বিপদে পড়লে তো কেউ কাউকে সাহায্য করতেই পারে, তাই না? আমি আপনার এই উপকারটা কখনো ভুলবো না। আপু, আমি আজকে আপনাকে সাহায্য করেছি, হয়তো কেউ আমার বোনের বিপদেও এভাবে হাত বাড়িয়ে দিবে। ভালো থাকবেন আপু। আমি শিহাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। এমন মানুষও আছে দুনিয়ায়, জানাই ছিল না আমার। আমি সত্যি শিহাবের উপকার কখনো ভুলবো না। বাসায় এসে দেখি দরজাতে তালা ঝুলছে। আমার কাছে তো চাবি নেই, খুলবো কি করে? গেটের সামনে দাঁড়িয়ে ফারহানাকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে ফারহানা বেরিয়ে আসলো বাইরে। কি ব্যাপার, আপনি এসে পড়লেন যে? হ্যাঁ, আসলাম। রিহান ভাই যে বলল আপনি আর আসবেন না। রিহান আপনাকে এটা বলেছে? হ্যাঁ, ওই দিন ওনাকে বারান্দায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করেছিলাম যে রাইমার মা কবে আসবে। উনি বললেন রাইমার মা আর আসবে না। ও, আপনার সারা শরীর এমন কাদা মাটিতে মাখানো কেন? আসলে রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কি বলেন? তারপর? তারপর আর কি, অনেকেই মাথায় পানি দিয়ে হুঁশ ফিরিয়েছেন। আচ্ছা, আপনার কাছে কি রিহান চাবি দিয়ে গেছে বাসার? না তো। কেন, আপনার কাছে চাবি নেই? না। তাহলে তালা ভেঙে ফেলুন। দাঁড়ান, আমি ভাঙার ব্যবস্থা করছি। ফারহানা এসে তালা ভেঙে আমার ঘরে ঢুকতে সাহায্য করলেন। ফারহানা জিজ্ঞেস করলেন, রাইমার মা, আপনি কিছু খেয়েছেন? আমি চুপ করে রইলাম। মনে হচ্ছে সারা রাস্তায় কিছুই খাওয়া হয়নি। আমিও যখন বাড়ি থেকে ঢাকা আসি কিছুই খেতে পারি না। এ বলে ফারহানা আমার বাসা থেকে চলে গেলেন। আমি ঘরের সব জিনিসগুলো ছুঁয়ে দেখছিলাম। এই জিনিসগুলোর প্রতি কেমন যেন একটা মায়া জন্মে গেছে। সবটা জিনিস নিজের পছন্দের, নিজের হাতে কেনা। রিহানের সাথে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, এই জিনিসগুলোর সাথেও ছাড়াছাড়ি হয়ে যাবে। এই সংসারটা আর আমার থাকবে না। কিছুক্ষণ পর ফারহানা ভাত আর মাছের তরকারি নিয়ে আসলেন। বললেন, আগে মা আর মেয়ে খেয়ে নিন, পরে রেস্ট নিয়ে ঘরের কাজ করবেন। আপনার এসব আনার কি দরকার ছিল? দরকার আছে। এত দূরের রাস্তা জার্নি করে এসে এখন রান্না করবেন নাকি? থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিতে হবে না। আপনারা খান, আমি পরে আসবো। আচ্ছা। আমি মেয়েকে খাইয়ে দিয়ে যখন নিজে খেতে গেলাম, কষ্টে আমার কলিজা ফেটে যাচ্ছিল। এই ঘরে এখনো পর্যন্ত রাতের খাবার একা খাইনি। আজ ওই মানুষটা কই? যে মানুষটা ঘরে একটা ময়লা সহ্য করতে পারে না, সেই মানুষটা পুরো ঘরটা কেমন এলোমেলো করে রেখেছে। রিহান, কই তুমি? বড্ড মিস করছি আমি তোমাকে। কান্নায় আমার চোখ মুখ ভিজে একাকার হয়ে গিয়েছে। ঘরে ফারহানার আগমনে চোখের পানি লুকাতে চাইলাম, কিন্তু পারলাম না। ফারহানা বলল, কি হলো রাইমার মা, হাঁটছেন না যে? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ফারহানা আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিল। কাঁদবেন না। যদি আপনাদের মাঝে কোনো প্রবলেম হয়ে থাকে, আল্লাহর ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ফারহানাকে কিছু বলেও ঠিকই বুঝে গেছে আমাদের মাঝে কোনো ঝামেলা হয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে মোবাইলটা অন করলাম। আমি সারাদিন বন্ধ করে রেখেছিলাম ফোন। খোলার সাথে সাথে মায়ের ফোন। আমি ভয় পাচ্ছিলাম এভাবে না বলে চলে আসাতে মা আমায় অনেক বকবে। আবার টাকাও নিয়ে এসেছি মায়ের ব্যাগ থেকে না বলে। 4 বার রিং হওয়ার পর ফোন ধরলাম। মা কেঁদে কেঁদে বলতে লাগলো, কিরে মা, কই চলে গেছিস? বলে যাসনি? মোবাইলটাও বন্ধ। সারাদিন কতবার ফোন দিয়েছি তোকে, আমার কি চিন্তা হয় না? চিন্তা করো না মা, আমি ঢাকায় চলে এসেছি। ঢাকায় কেন, কার কাছে? রিহানের কাছে। কিন্তু রিহান তো বাড়িতে এসেছে। রিহান বাড়ি গেছে? হ্যাঁ, তোকে খুঁজে না পেয়ে ওই বাড়িতে ফোন দিয়েছিলাম, তখন জানতে পারলাম। আমি এটা জানতাম না। মারে, 500 টাকা দিয়ে কি তুই ঢাকা পর্যন্ত যেতে পেরেছিস? তোর বাবার কাছে শুনেছিলাম বাসা পর্যন্ত যেতে নাকি 600 টাকার মতন লাগে। আসতে পেরেছি মা, একজন আমার রাস্তায় হেল্প করেছে। ব্যাগ থেকে যখন টাকা নিয়েছিস আর 500 নিলে কি কোনো সমস্যা হতো? আমি ভেবেছিলাম তুমি আমার টাকা নেওয়ার কারণে বকবে। আমি কি শুধু তোকে বকি, ভালোবাসি না? ভালোবাসো মা, তুমি আমায় অনেক অনেক ভালোবাসো। তাহলে কেন এভাবে না বলে চলে গেলি? নিজের সংসার বাঁচাতে মা। বাবা আমার সংসারটা ভেঙে দিতে চাইছে, কিন্তু আমি সেটা জোড়া লাগাতে এসেছি মা। জোড়া লাগবে তো? চেষ্টা করে তো দেখতে পারি। আচ্ছা মা, এখন ফোন রাখো, আমি পরে তোমায় ফোন দিব। মায়ের ফোন রাখতেই আপুর ফোন আসলো। আপুর ফোন ধরতেই বলতে লাগলো, কি রে, কোথায় তুই? সারাদিন কতবার ফোন দিয়েছি, হিসেব আছে? বাড়ি থেকে ঢাকায় চলে গেছিস, সারাদিন মোবাইলটাও বন্ধ করে রেখেছিস। চিন্তায় আমরা সবাই অস্থির হয়ে পড়েছি। সারাটা দিন আমরা কিভাবে কেটেছে জানিস? কেন এমন পাগলামি করিস বলতো? তুই কোথায় এখন? ঢাকায়। ঢাকায় কেন? বাসায় চলে এসেছি।
কিন্তু রিহান তো বাড়িতে। মায়ের কাছে শুনলাম। তুই যাওয়ার আগে রিহানকে ফোন করে যাসনি কেন? আমি ভেবেছিলাম ও ঢাকাতেই, তাই ফোন করিনি। রিহান আজকে সকালে আমার কাছে এসেছিল, হেসেই কি কান্না। জীবনের প্রথম কোনো ছেলে মানুষকে এভাবে কাঁদতে দেখলাম। তুই রিহানের সাথে এমনটা না করলেও পারতিস। ছেলেটা তোকে অনেক ভালোবাসে, আর তুই? আমি চুপ। ফারিয়া, স্বামীর এমন ভালোবাসা পাওয়া যে কতটা সৌভাগ্যের জানিস? সবার কপালেই এমন ভালোবাসা থাকে না রে। তোর কপাল কত ভালো, দেখ রিহানের মতো একজন স্বামী পেয়েছিস। ও যদি আমাকে এতই ভালোবাসে তাহলে আজকে বাড়িতে কেন গিয়েছে, যেহেতু আজকে আমাদের ডিভোর্স হওয়ার কথা? সবকিছু মিটমাট করে তোকে নিয়ে যেতে এসেছিল। বাবা কি আমাকে রিহানের সাথে যেতে দিত? সেটা জানি না, তবে আমরা সবাই বুঝতাম বাবাকে। বাবাকে ভালো করে বোঝালে অবশ্যই বুঝতো। বাবাকে না হয় বোঝাতে, কিন্তু রিহানের বাবাকে বোঝাতে পারতে কি? ওই দিন যখন ওনারা আমায় নিতে বাড়ি গিয়েছিল, বাবা একদম কড়াকড়ি ভাবে বলে দিয়েছে আমাকে ওনাদের বাড়িতে আর যেতে দিবে না। আমার শ্বশুর বাবার উপর যথেষ্ট রেগে আছেন, আর আমার মনে হয় এখন তাদের বোঝালেই তারা মেনে নেবেন, এটাও মনে হয় না আমার। তাদেরও তো আত্মসম্মান বলতে কিছু আছে, তাই না? তারপরেও বুঝিয়ে দেখতে পারতাম। থাক, তাদের কাউকে আর বোঝাতে হবে না। মানুষ ফ্যামিলির কাছে সাহায্য পাওয়ার আশা চায়, কিন্তু আমাদের ফ্যামিলি আমাদের সাহায্য না করে উল্টা ঝামেলা আরো বাড়িয়ে দিলেন। তবুও তুই আজকে যদি এখানে থাকতিস, একটা সমাধান হয়ে যেত। ফ্যামিলি যা খুশি তাই করুক না কেন, তোরা স্বামী স্ত্রী না ছেলে কখনো ডিভোর্স হতো না। আপু, তুমি যতটা সহজভাবে বলছো, আমি ওখানে থাকলে সবকিছু এতটাও সহজ হতো না। বাবা যেভাবে রিহানের উপর রেগে আছেন, রিহানের বাবাও যেভাবে আমাদের উপর রেগে আছেন, অবশেষে ডিভোর্সটা করিয়েই ছাড়তেন। আমরা না চাইলেও পরিবারের কথা রাখতে হয়তো করিয়ে ফেলতাম। আপু একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, তুই ঢাকা গেলে আর কাউকে না বললেও আমাকে তো একবার ফোন করে বলতে পারতিস। খুব চিন্তা হচ্ছিল। আমার জন্য চিন্তা করো না আপু, আমি যদি নিজের সংসার বাঁচাতে পারি বাঁচবো, আর না হয় গলায় দড়ি দিয়ে মারা যাবো, তবু আর বাড়ি যাব না। এমন কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে। রিহান তোকে অনেক ভালোবাসে, ও তোর উপর বেশি দিন ডাক করে থাকতে পারবে না। আপু, রিহান কি আমার সম্পর্কে কিছু বলেছে? কি আর বলবে, তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, এগুলোই বললো। রিহান কেমন আছে আপু? অনেক শুকিয়ে গেছে, আগের চেয়ে অনেকটা কালো হয়ে গেছে। আমি ভাত খেতে দিয়েছিলাম, খেতে চাচ্ছিল না, পরে জোর করে হাত ধুয়ে খেতে বাধ্য করেছি। আমি রিহানকে বুঝিয়েছি, তোর দুলাভাইও অনেকক্ষণ বুঝিয়েছে। মনে হয় কিছুটা হলেও তোর উপর ওর রাগটা কমেছে। ও কি আমার ঢাকায় আসার কথাটা জানে? কিভাবে জানবে, যেখানে আমরাই জানি না? ও, রাতে খেয়েছিস? পাশের বাড়ির ভাড়াটিয়া খাবার দিয়ে গিয়েছিল, খেয়েছি। রাইমা কই? ঘুমাচ্ছে। তাহলে তুইও ঘুমিয়ে পড়। আচ্ছা। আর শোন, রিহান ঢাকায় গেলে ওর কাছে মাফ চেয়ে নিস। আমিও চাই না তোদের সংসারটা ভেঙে যাক। বোন হয়ে এমনটা কখনো চাইবো না। রিহানের কাছে ক্ষমা চাইলে আমার মনে হয় ও তোকে ক্ষমা করে দেবে। সংসার বাঁচাতে হলে মেয়েদের অনেক কিছুই করা লাগে। আচ্ছা আপু। আচ্ছা, ভালো থাকিস, এখন রাখছি। রাতে ঘুম আসছিল না, কালকে রাতেও ঘুম হয়নি। রিহানের কথা খুব মনে পড়ছে। অনেক ঘুমানোর চেষ্টা করেও পারছি না। না ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীরের এই অবস্থা। বাসে ভদ্রমহিলার কথা মনে পড়ে গেল আমার। কালকে একবার একটা কিট এনে টেস্ট করে দেখবো, ভদ্রমহিলার কথাটা যদি সত্যি হয়, যদি পজিটিভ হয়, তাহলে কি করব? এই সময় রিহান ব্যাপারটা কিভাবে নেবে? রাত 12টা বাজে। রিহানকে একটা কল দিলে কেমন হয়? নাকি ও ঘুমিয়ে পড়েছে? না থাক, সকালে দেব। আবার ভাবছি সকাল হওয়া পর্যন্ত যদি ও কারো কাছ থেকে শুনে যে আমি ঢাকা এসেছি, তাহলে তো কষ্ট পাবে। বোনের কাছ থেকে শুনে কষ্ট পাওয়ার চেয়ে নিজে থেকে রিহানকে ব্যাপারটা জানানো বেশি ভালো হবে। আমি রিহানকে ফোন দিলাম। প্রথমবার রিং হতেই ও ফোনটা ধরলো। হ্যালো রিহান, ঘুমিয়ে গিয়েছিলে? আমার কি ঘুম আছে? রিহান, একটা কথা বলে তুমি খুব রাগ করবে, তাও তোমাকে বলতেই হচ্ছে। কি কথা? আমি আজকে কাউকে না জানিয়ে ঢাকা চলে এসেছি। টাকা কেন? আমি ভেবেছিলাম তুমি ঢাকাতে, কিন্তু এইখানে এসে জানতে পারলাম তুমি বাড়ি চলে গেছো। রিহান, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। প্লিজ প্লিজ রিহান, তুমি আমায় ফিরিয়ে দিও না। তুমি যদি আমায় ফিরিয়ে দাও, আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। আমি তোমাকে আর আমাদের মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ছাড়া তো বেঁচেই আছো। হ্যাঁ, বেঁচে আছি, জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। রিহান, বোঝার চেষ্টা করো প্লিজ। আমি তোমাকে ছাড়া দিন দিন ভেতর থেকে মরে যাচ্ছি।
রিহান, এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি আর কষ্টের বোঝা বইতে পারছি না। প্লিজ তুমি কিছু একটা করো, নইলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। ভেবেছিলাম ঢাকা আসলে এই কষ্টের অবসান ঘটবে, কিন্তু এখন দেখছি কষ্টের পরিমাণ 1000 গুণ বেড়ে গেছে। কি ভাগ্য আমাদের, তাই না? তুমি ঢাকা গেলে আমার কাছে, আর আমি বাড়িতে আসলাম তোমাকে নিতে। হয়তো আল্লাহ চান না আমরা এক হই। না রিহান, ব্যাপারটা এমন নয়। আল্লাহ ঠিকই চান আমরা এক হই, তাই তো আজকে এইখানে পর্যন্ত আসতে পেরেছি। আমি কালকে পর্যন্ত তো আমি এমন সিদ্ধান্ত নিতে ভয় পেতাম, কিন্তু আজকে সব ছেড়ে আসতে আমার কোনো ভয় হয়নি। তুমি কি মনে করো এগুলো আল্লাহর সাহায্য ছাড়াই করতে পেরেছি? কেন, তোমাকে আমার খুব প্রয়োজন, বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। মিথ্যে দিয়ে যে সংসার শুরু হয়েছে, সেখানে কি আদৌ ভালোবাসা থাকতে পারে? পারে রিহান, মিথ্যে দিয়ে শুরু হলে যে মিথ্যে দিয়ে শেষ হবে, এটা কেন ভাবছো? তুমি ভাবতে বাধ্য করেছো। না রিহান, হয়তো মিথ্যে দিয়ে শুরু হয়েছিল আমাদের সংসার, কিন্তু তোমার সত্যি ভালোবাসার কাছে সব মিথ্যে সত্যি হয়ে গিয়েছে। আমরা যদি আবার সংসার শুরুও করি, আগের মতো কি ভালোবাসা থাকবে আমাদের সংসারে? কেন থাকবে না? যেখানে ভালোবাসা বিদ্যমান সেখানে ভালোবাসা না থেকে পারে নাকি? আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। আমি হয়তো আর গুছিয়ে সংসারটা করতে পারবো না। যেই জায়গায় তোমার জন্য ভালোবাসা ছিল, সেই জায়গাটায় এখন অনেক সন্দেহ জমা হয়ে গেছে, অনেক প্রশ্ন জমা আছে, যার উত্তর খুঁজে পেলেও মেনে নিতে কষ্ট হচ্ছে। প্লিজ রিহান, আমায় মাফ করে দাও প্লিজ। মানুষ তো খুন করেও ক্ষমা পায়। তুমি কি কত খুনির চেয়ে কম? তুমি তো আমার ভালোবাসাকে খুন করেছো। কিন্তু আফসোস, এত কিছুর পরও আমি তোমাকে ছাড়তে পারছি না তোমার উপর রাগ করে থাকতে। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি কেন জানি তোমাকে আঘাত দিয়ে কথা বলতে পারি না। তোমাকে আঘাত দিলে ওই ব্যথা আমার বুকে এসে লাগে। এই যে দূরে আছি, এতে তুমি কতটা কষ্ট পাচ্ছ জানি না, কিন্তু বিশ্বাস করো আমার অনেক কষ্ট হচ্ছে। যেদিন ওই চিঠিটা আমার হাতে এসেছিল, সেদিন ভেবেছিলাম তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেব, কিন্তু পারলাম না। সময়ের সাথে সাথে রাগটা কেমন যেন শীতল হয়ে আসলো। তোমাদের বাড়ি থেকে যখন ডিভোর্সের কথা শুনলাম, আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হয়েছে। আবার বলতে পারো ফারিয়া, আমি কেন তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না, তোমার কাছ থেকে দূরেও থাকতে পারছি না, আবার ইচ্ছে করলে তোমার কাছেও যেতে পারছি না। কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছে। এখন আমি কি করব বলতে পারো? আমি রাতের অন্ধকারে চিৎকার করে কাঁদি। কেন বলতে পারো? কোন ভুলের অপরাধে এই কষ্টটা আমাকে পেতে হচ্ছে? তোমাকে মন থেকে ভালোবাসার অপরাধে? স্ত্রীকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল? জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়েছিল। তুমি একদম আমার মনের মতো ছিলে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই। মনে মনে মা বাবাকে আর আরিফকে ধন্যবাদ দিয়েছিলাম তোমাকে আমার জন্য নির্বাচন করেছে বলে। কিন্তু এখন ঘৃণা হচ্ছে আরিফের উপর। কিন্তু আমি তোমাকে কেন ঘৃণা করতে পারছি না? রিহান, ওইগুলো সব শুধুমাত্র একটা অতীত। প্লিজ ভুলে যাও সব। আমি ভুলতে চাই, কিন্তু ভুলতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি রিহান। মিথ্যে। তুমি আমাকে কিভাবে ভালোবাসতে পারো, যেখানে বিয়েটা বাধ্য হয়ে করেছিলে? যদি বাধ্য হয়ে বিয়ে করতাম তাহলে সেদিন পালিয়ে যেতাম। তোমাকে ভালোবাসি বলেই তো যেতে পারিনি। আমাকে ভালোবাসার জন্য যেতে পারোনি এটা বলো না, বলো মান সম্মান আর লোকলজ্জার ভয়ে যেতে পারোনি। ফারিয়া, আমি তোমাকে নিয়ে একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর ভালোবাসার গল্প সাজাতে চেয়েছিলাম, যেই গল্পে কোনো কষ্ট থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, শুধু অফুরন্ত ভালোবাসা থাকবে। আমি তো তোমার জীবনের নায়ক হতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি নায়ক হতে গিয়ে ভিলেন হয়ে যাব। আমি তো তোমাকে নিয়ে সুখের একটা সংসার পাততে চেয়েছিলাম। আমার ছাওয়া দেখি কোনো অপরাধ ছিল ফারিয়া? আমি চুপ করে রিহানের কথাগুলো শুনে যাচ্ছিলাম। ও বলুক, ওর যা ইচ্ছা বলার। এগুলো বলে হয়তো নিজেকে একটু হালকা করতে পারবে। ফারিয়া, আমি হয়তো তোমার জীবনে এসেছি একটা কষ্ট হয়ে, কিন্তু তুমি আমার জীবনে প্রথম প্রেম হয়ে এসেছিলে। আমি এখন বুঝতে পারছি প্রথম প্রেম হারানোর কষ্ট। আমি তো অনেক চেষ্টা করে তোমাকে ভুলতে পারছি না, তাহলে তুমি কিভাবে ভুলবে? প্লিজ রিহান, এমন ভাবে বলো না। আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। আরিফ সে তো আমার শুধুমাত্র একটা অতীত। তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো, সেদিন থেকে আমি সব কিছু ওখানেই মাটি চাপা দিয়ে দিয়েছি। আর যদি ওই চিঠিটার কথা বলো, ওইগুলো ছিল আরিফের মনের কথা, আমার তো না। বুঝতে চেষ্টা করো না প্লিজ। রিহান চুপ হয়ে রইল। রিহান, কবে আসবে তুমি ঢাকা?
ঢাকায় এসে কি করবো? অফিস করবে না? 15 দিনের মতো অফিস যাইনি। চাকরি আছে কিনা কে জানে। এভাবে কি জীবন চলবে? চলছেই তো। প্লিজ রিহান, চলে এসো না, অনেক মিস করছি তোমায়। ফোনটা কেটে গেল। দেখলাম ব্যালেন্স শেষ হয়ে গেছে। সকালে একটা কিট এনে ইউরিন টেস্ট করে দেখলাম রেজাল্ট পজিটিভ। মনে কেমন যেন একটা ভয় কাজ করছে আমার। এত ঝামেলার মধ্যে এই ঝামেলাটা হওয়ার কি কোনো দরকার ছিল? আল্লাহ কেন আমায় এত পরীক্ষায় ফেলছেন? এর মধ্যে ফারহানা নাস্তা নিয়ে এসে রাখছে। আমি ফারহানাকে বললাম, আবার নাস্তা আনার কি দরকার ছিল? এনেছি, খাবে? এত কথা বলার কি কোনো দরকার আছে? আর শোনো, আমরা প্রায় সেম বয়সেরই হব, তাই আপনি আপনি না করে নিজেদের তুমি করে ডাকি। অবশ্যই। আর একজন আর একজনের নাম ধরেই ডাকবো, ওকে? ঠিক আছে ফারহানা। বলো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমরা এখন ভালো বান্ধবী হয়ে গেছি, তাই থ্যাঙ্কসের কোনো দরকারই নেই। ফারহানা, তুমি জানতে চাইবে না রিহান আর আমার মধ্যে কি হয়েছে? জানতে ইচ্ছে করে, কিন্তু তুমি কষ্ট পাবে বলে জিজ্ঞেস করি না। আসলে রিহান আর আমার মধ্যে অনেক বড় একটা ঝামেলা চলছে। কি ঝামেলা? তারপর আমি ফারহানাকে সবটা খুলে বললাম। ফারহানা সব শুনে বলল, যদিও তোমার এই চিঠিটা অনেক আগের, তাও রিহান ভাই হঠাৎ করে জানতে পেরেছে তো, তাই তার অনেক কষ্ট হচ্ছে। রিহান ভাই এমনিতে অনেক ভদ্র, ভালো। আমার মনে হয় তুমি যদি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তবে তোমার পালিয়ে আসার সিদ্ধান্তটাই ঠিক ছিল, তা না হলে সংসারটা ভেঙেও যেতে পারত। ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে, সে বিশ্বাস আছে আমার। শুধু একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। কিন্তু আমার চিন্তা ওখানেই শেষ না, নতুন একটা ঝামেলা হয়েছে আবার। কি ঝামেলা? আমি কনসিভ করেছি। এটা কে? তুমি ঝামেলা বলছো? এখন এটা ঝামেলাই মনে হচ্ছে আমার। এই সময়টা বাঁচার জন্য প্রস্তুত নই আমি। আরে পাগল, এটা ঝামেলা না বলে আল্লাহর রহমত বলো। জানো, গর্ভকালীন সময়ে কোনো ডিভোর্স হয় না। তাই নাকি? কিন্তু কেন? সেটা জানি না, শুধু এইটাই জানি প্রেগনেন্ট থাকাকালীন ডিভোর্স হয় না। তার মানে আল্লাহ তোমার সংসার ভাঙা থেকে বাঁচাতে চাইছেন। তাহলে সত্যি কি এই বাচ্চা আল্লাহর রহমত? হ্যাঁ রহমত। আর টেনশন করো না, দেখবে এই বাচ্চার ওছিলায় তোমরা আবার সুখের মুখ দেখতে পাবে ইনশাল্লাহ। আমিন। গর্ভকালীন ডিভোর্স হয় না, কথাটা শুনে খুব শান্তি শান্তি লাগছে। আর হয়তো সত্যি সত্যি আমরা এই বাচ্চার উসিলায় কাছে আসতে পারবো। কথাটা কি রিহানকে ফোন করে জানাবো? ফোন করার জন্য মোবাইলটা বের করে আনতেই কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতেই দেখলাম রিহান এসেছে। রিহানকে দেখে আমার খুব খুশি লাগছিল, কিন্তু রিহানের মুখটা কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছে। রিহান ঘরে গিয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমি ভাবলাম রিহানের কাছে মাফ চেয়ে নিই, তাহলে যদি ও আমায় মাফ করে। ঘরে গিয়ে আমি রিহানকে বললাম, রিহান আমায় মাফ করে দাও প্লিজ। চলো না আমরা সবকিছু ভুলে আবার সুন্দর করে জীবনটাকে সাজাই। সুন্দর করে সাজালে কি আর সবকিছু সুন্দর হয়? কথায় আছে না, কয়লা ধুলেও ময়লা যায় না। তোমার সাথে নতুন করে সংসার সাজালেই কি আরিফ আর তোমার সম্পর্কের কথা আমি বলতে পারবো? রিহান, বারবার তো মাফ চাইছি। আচ্ছা তুমি বলো, কি করলে তুমি আমায় মাফ করবে? কি করলে তোমার কষ্টটা একটু কমবে? বলো, আমি তাই করব। পারবে আমি যেগুলো বলবো সেগুলো মানতে? অবশ্যই পারবো। তাহলে তুমি আমার কথায় তোমার বাবা মাকে ছাড়তে পারবে? বাবা মাকে তো ছেড়ে এসেছি। এই ছাড়া সেই ছাড়া নয়, একেবারে ছাড়তে হবে। আর কোনোদিনও তুমি তোমাদের বাড়িতে যেতে পারবে না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আর কি কি করতে হবে? আমরা এক ঘরে থেকেও দুজন আলাদা বিছানায় থাকবো। রিহান, আর তোমাকে তোমার প্রিয় মোবাইল ফোনটা ছাড়তে হবে। ফোন ছাড়তে হবে কেন? কারণ তোমার কাছে যতক্ষণ ফোন থাকবে ততক্ষণ আমার কাছে মনে হবে তুমি আরিফের সাথে যোগাযোগ করছো। কিন্তু ফোন ছাড়া আমি মা বাবার সাথে কথা বলবো কিভাবে? তাদের সাথে যখন কোনো সম্পর্কই থাকবে না, কথা বলার কি প্রয়োজন? আপুর সাথেও কথা বলতে পারবো না? আপুর সাথে বলবে, তবে আমার ফোন দিয়ে। আর কিছু না, এটুকুই। আচ্ছা। এগুলো মানতে তোমার কষ্ট হবে না? কষ্ট হবে না তা নয়,
তবে তোমার থেকে দূরে থাকার চেয়ে এই কষ্ট না হয়ে আপন করে নিলাম আমি। তোমাকে পাওয়ার জন্য এইটুকু কষ্ট মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আলাদা বিছানায় থাকতে তোমার কোনো আপত্তি নেই? আপত্তি থাকলেও তোমার মনের শান্তির জন্য এইটুকু তো আমি করতেই পারি। আর তোমার প্রিয় ফোনটা? তোমার চাইতে কি ফোন আমার কাছে বেশি প্রিয় হতে পারে? তোমার জন্য শুধু ফোন কেন, পৃথিবী ছাড়তেও রাজি আছি আমি। থাক, পৃথিবী ছাড়তে হবে না, এটুকু ছাড়লেই চলবে। সংসারটা টিকিয়ে রাখতে মুখ বুঝে রিহানের সব শর্ত মেনে নিলাম। আমি জানি এগুলো সব ওর রাগ থেকে করছে, জানি না এই রাগ ওর কখনো কমবে কিনা, তবে আশায় আছি একদিন সব ঠিক হয়ে যাবে। আমি রিহানকে বললাম, রিহান আমি কনসিভ করেছি। কনসিভ করেছো? বাচ্চাটা কি সত্যি আমার? ছি রিহান, তুমি এতটা নোংরা মনের মানুষ আমি ভাবতেও পারিনি। তুমি এই কথাটা কিভাবে বললে? কেন, তুমি নোংরামি করতে পারো আমি বললেই দোষ? রিহান, তুমি এমন কথা বলতে পারলে? কিভাবে বললে কথাটা? এখন তো আমার মনে হচ্ছে তোমার সাথে ডিভোর্স হওয়াটাই আমার জন্য ঠিক ছিল। প্লিজ ফারিয়া, তুমি আমার চোখের সামনে থেকে যাও, আমার তোমাকে একদম সহ্য হচ্ছে না। আমি কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেলাম। রিহানের সব কিছু মেনে নিলেও এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রিহান আমাকে এইভাবে অপমান না করলেও পারতো। সারাদিন শুধু শুয়ে শুয়ে কেঁদেছি, কোনো কুল খুঁজে পাচ্ছি না। কত বড় মুখ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম আমি, ভেবেছিলাম মাফ চেয়ে সবকিছু ঠিক করে নেব, কিন্তু এখন বুঝতে পারলাম কোনো কিছুই আর ঠিক হবার নয়। বিকালের দিকে রিহান আবার ঘরে আসলো, পাশে এসে বলল। সরি। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। আমাকে মাফ করে দাও, আমি রাগের মাথায় কি বলতে কি বলে ফেলছি বুঝতে পারিনি। রিহান, এমন কথা কেউ হাজার রাগের মাথায়ও বললে সেটাও ক্ষমা করা যায় না। তুমি যে কথাটা বলেছো আল্লাহর আরশ কেঁপে যাবে এমন কথা শুনে। আসলে এটা আমার মনের কথা না, তোমাকে একদম গভীরভাবে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলেছি, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। রিহান আমার হাতের উপর ওর হাতটা রাখতো। আমি নিজের হাত সরিয়ে নিয়ে বললাম, প্লিজ তুমি আমায় স্পর্শ করবে না। তোমার ছোঁয়াতে আমার ভালোবাসা নয়, ঘৃণা হচ্ছে আমার। সরি বললাম তো, মাফ করে দাও। চলো ডক্টরের কাছে যাব। কেন? অ্যাবর্শন করতে। ফারিয়া, আমি কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়েছি, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। তুমি না প্রশ্ন করেছো এই বাচ্চাটা তোমার কি না? আমি বলবো না, এই বাচ্চাটা তোমার না, এটা আমার একার বাচ্চা। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আর এই বাচ্চা রাখবো না। আমার বাচ্চা নষ্ট করার মতো এত বড় সাহস দেখিও না, তাহলে কিন্তু কি করবে? নিজেকে শেষ করে দেব। এ বলে রিহান ঘর থেকে চলে গেল। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, কেন এইভাবে কষ্ট দিচ্ছ আমায়? প্রতিশোধ নিচ্ছ? আমি জানি এগুলো কোনোটাই তোমার মনের কথা না, রাগে বলেছো, কিন্তু রিহান রাগ হলেই সব কিছু বলা যায় না। কিছু কথার আঘাত এতটাই বিষাক্ত হয় যে বিষও তার কাছে দুর্বল হয়ে যায়। রিহানের সাথে এক ছাদের নিচে আর থাকতে ইচ্ছে করছে না আমার। ওর এমন কথায় ঘৃণা হচ্ছে আমার। ভাবছি বাড়ি চলে যাই, কিন্তু বাড়িতে গেলে কি আমি শান্তি পাবো? অনেক বড় মুখ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। এখন যদি ফেরত যাই, মা বাবার কাছে নিজেকে রিহানকে ছোট করা হবে। বাবা হয়তো আমাকে বাড়িতে উঠতেই দিবেন না। বাবা যে বর্তমানে আমার উপর ভীষণভাবে রেগে আছে। কি করব আমি? কোথায় যাব? যদি নিজের একটা বাড়ি থাকতো, যদি নিজের একটা সঠিক ঠিকানা থাকতো, তাহলে হয়তো এই যন্ত্রণার থেকে, জীবন থেকে বেরিয়ে নিজের মতো করে একটু বাঁচতে পারতাম। কেন আমাদের মেয়েদের একটা নিজস্ব বাড়ি হয় না? কেন সারা জীবন অন্যের বাড়িতে অন্যের ভরসা বাঁচতে হয়? কেন বাবার রাগ, সমাজের ভয়, স্বামীর অবহেলা মুখ বুজে সহ্য করে থাকতে হয়? আজ যদি আমার নিজের মাথা গোঁজার একটা ঠাঁই থাকতো, তাহলে সত্যি বলছি সব ছেড়ে চলে যেতাম আমি। কিন্তু নেই, আমার কোনো নিজস্ব ঠিকানা নেই, তাই কোথাও যেতেও পারবো না আমি। রিহানের এত অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করে সংসার করে যেতে হবে আমায়। এছাড়া আর কি বা করতে পারি আমি? এসব হলো আমার ভুলের শাস্তি। ভুল যখন করেছি তার মাসুল তো গুনতেই হবে। রিহানের বলা কথাগুলো বারবার ধারালো অস্ত্রের মতো বুকে আঘাত করছে। যতবার মনে পড়ছে নিজেকে অনেক নিচু একজন মানুষ মনে হচ্ছে আমার। আমি রিহানের মুখে এমন কিছু শুনবো কখনো আশা করিনি। অবশ্য রিহানও আমার কাছে অন্য কিছুই আশা করেছিল, কিন্তু বিনিময়ে কষ্ট পেয়ে এখন আমাকে ওর কথার আঘাতে আঘাত করতে চাইছে। যদিও রিহান ক্ষমা চেয়েছে, কিন্তু রিহানকে ক্ষমা করতে পারলেও যতদিন বেঁচে থাকবো ওর ওই নোংরা কথাটা কখনো ভুলতে পারবো না আমি। মেনে নিলাম ওর সব অপমান, সংসার বাঁচাতে নীরব শ্রোতার মতো ওর কথাগুলো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম। রিহানের সব অপমান ভুলে যাওয়ার চেষ্টা করব। আপু তো বলেছিল সংসার বাঁচাতে হলে মেয়েদের অনেক কিছুই করতে হয়। আমি না হয় সংসার বাঁচাতে রিহানের সব অপমান মেনে নিলাম।
সংসারটা কোনো মতো টিকে থাকলেও সংসারে প্রাণ নিয়ে বললেই চলে। খুব প্রয়োজন ছাড়া দুজনের মধ্যে কোনো কথা হয় না। রিহান সকালে অফিসে চলে যায়, রাতে আসে। আগে দুপুরে বাসায় আসতো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে আবার অফিসে যেত। ইদানিং দুপুরেও বাসায় আসে না, রাতেও দেরি করে আসে। খেতে দিলে খায় না, বলে বাইরে থেকে খেয়ে এসেছি। রিহান খায় না বলে সারাদিনে একবার রান্না করি, মেয়ে আর আমি খাই। মাঝে মাঝে রান্নার আলসেমিতে রাতে না খেয়ে ঘুমিয়ে যাই। আগে মন খারাপ হলে রিহানের সাথে বকবক করে মন ভালো করতাম। এখন মন খারাপ হলে ফারহানের কাছে গিয়ে কান্না করি। ফারহান আমাকে খুব বোঝায় আর বলে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। আর আমার কাছে এভাবে না কেঁদে আল্লাহর কাছে কাঁদো। আমি তোমাকে সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারবো না, কিন্তু আল্লাহ, উনি সব ক্ষমতার মালিক। তার কাছে চাইলে তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন। ফারহানের কথায় আমি সত্যি আশ্বস্ত হতাম। এই বিপদের সময় যদি ফারহানা আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আমি দম বন্ধ হয়ে মরে যেতাম। সবসময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। সারা রাত ঘুম হতো না বলে নামাজ পড়ে কাটাতাম, আর মনে একটা আশা নিয়ে থাকতাম একদিন সব ঠিক হয়ে যাবে। সকাল থেকে শরীরটা কেমন খারাপ লাগছে, বিছানা থেকে উঠতে পারছি না। মেয়ে বারবার কিছু খেতে চাইছে, কিন্তু বিছানা থেকে উঠতে নিলেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। তাও রাইমার ডাকে না উঠে পারছি না। যে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়লাম। চোখ যখন খুললাম, মাথার কাছে রিহান, ফারহানা, রাইমার ডক্টরকে দেখতে পেলাম। ডক্টর আমায় বললেন, আপনি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, প্রেশার অনেক লো হয়ে গেছে। খাওয়ার জন্য না, এই বাচ্চাটা পেটে আসার পর থেকে আমার মাথা ঘোরানোর রোগটা হয়েছে। বাচ্চা আসার জন্য এই সমস্যা হয়নি, আসলে আপনার শরীর প্রচুর দুর্বল। এই সময় একটু বেশি বেশি খেতে হবে, অন্য সময়ের তুলনায় খাবারও রেস্ট বেশি নিতে হবে। টেনশন করা যাবে না, ঘুম কম হলে টেনশন করলে প্রেশার বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে হাত পায়ে পানি আসে, যা গর্ভবতী মায়ের জন্য বিপজ্জনক। আর আপনি তো দ্বিতীয় মা, এই ব্যাপারে তো আপনার যথেষ্ট জ্ঞান থাকার কথা। রিহান বলল, ডাক্তার, ওষুধ কি আপনার কাছে আছে নাকি বাইরে থেকে কিনে আনতে হবে? কিছু ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন লিখে দিয়েছি, ফার্মেসি থেকে এনে নেবেন। আর শুনুন, শুধু ওষুধ খেলেই হবে না, 3 বেলা ভাত আর 2 বেলা পুষ্টিকর নাস্তা খেতে হবে। দুপুরের পর অন্তত 2 ঘন্টা রেস্ট নিতে হবে। বাসে কি আপনার ছাড়া আর কেউ থাকে না? জি না। তাহলে তো স্বামী হিসেবে আপনাকে এই দায়িত্ব নিতে হবে। এই সময় মায়েরা ঠিক মতো খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়। যদি ঠিক মতো না খায়, ঠিক মতো পরিচর্যা না করে, তাহলে মা ও শিশু দুজনেই ঝুঁকির সম্মুখীন হবে। আপনি আপনার বাচ্চার কথা মাথায় রেখে ওনার একটু যত্ন নিন। তারপর ডক্টর চলে গেলেন। রিহানও অফিসে চলে গেল। ফারহানা বলল, তোমার জ্ঞান হারানো দেখে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম, তাই রিহান ভাইকে ফোন দিয়েছি। পরে উনি ডাক্তার নিয়ে বাসায় এসেছেন। তুমি কিভাবে জানলে আমি জ্ঞান হারিয়েছি? তোমার মেয়ে চিৎকার করে কাঁদছিল, ওর কান্না শুনেই তো আমি এসেছি। আচ্ছা, এখন রেস্ট নাও, আমি পরে আসবো। আচ্ছা। কলিং বেল বাজতেই দরজা খুলে দেখলাম রিহান এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। আজ খুব তাড়াতাড়ি এসে পড়েছে। ঘরে ঢুকে বলছে, তাড়াতাড়ি ভাত দাও, ক্ষুধা হয়ে গেছে। আমি ওর কথায় অবাক হয়ে তাকিয়েছিলাম। প্রায় 3 মাস পর রিহান আমার কাছে ভাত চাইছে। কি হলো? হা করে তাকিয়ে না থেকে টেবিলে খাবার দাও। দুপুরেও কিছু খাইনি আজকে। আমি চুপ। কি হলো, কথা বুঝতে পারোনি? ভাত দাও। কিন্তু ভাত তো নেই, সেই সকালে রান্না করেছিলাম, শেষ হয়ে গেছে। রাতে রান্না কোনো নেই? তুমি খাও না বলে রান্না করি না। এটা কোনো কথা হলো? আমি খাই না বলে কি রান্না করবে না? রাইমা কি খেয়েছে রাতে? সকালের ভাত ছিল, খাইয়ে দিয়েছি। আর তুমি? আমিও। এভাবে অনিয়ম করে খাও বলেই তো অসুস্থ হয়ে পড়ছো। আচ্ছা, তুমি ফ্রেশ হও, আমি চুলায় ভাত বসিয়ে দিচ্ছি। থাক, এত রাতে আর রান্না করতে হবে না। কালকে থেকে রোজ 3 বার রান্না করবে। এখন থেকে আমি বাসাতেই খাবো। এ বলে রিহান বাইরে চলে গেল। 10 মিনিট পর 4টা ডিম সিদ্ধ, পাউরুটি আর কলা নিয়ে বাসায় ঢুকলো। আমাকে টেবিলে ডেকে নিয়ে 2টা ডিম, 1টা কলা আর পাউরুটি খেতে দিল। আমি বললাম, তুমি খাও, তোমার খিদে লেগেছে তো। শুধু আমি খেলেই হবে? তোমার খেতে হবে না? আমি তো ভাত খেয়েছি। খেয়েছো তো কি হয়েছে? এখন আমার সামনে এগুলো খাও। আমি রিহানকে বারবার তাকিয়ে দেখছিলাম। কি হলো, খাচ্ছ না কেন? আচ্ছা ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। রিহান আমাকে সিদ্ধ ডিম খাইয়ে দিচ্ছিল, আর আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। রিহানের চোখেও পানি টলমল করছে। ডাক্তার কি বলেছে মনে আছে তো?
কম পক্ষে দিনে 5 বার খেতে হবে, 3 বেলা ভাত আর 2 বেলা হালকা নাস্তা। হুম। হুম না, শুধু করলে হবে না, সব নিয়ম পালন করতে হবে সুস্থ থাকার জন্য, আমাদের বাচ্চার জন্য। খাওয়ার পর সব গুছিয়ে লাইট ফ্যান অফ করে প্রতিদিনের মতো রাইমার পাশে গিয়ে শুয়ে পড়লাম। রিহান পাশে এসে বসলো। আমি জিজ্ঞেস করলাম, ঘুমাবে না? ঘুম আসছে না। তোমার ঘুম না আসলে একটা কথা বলতাম। কি কথা? ফারিয়া, আমি জানি একটা তুচ্ছ বিষয় নিয়ে তোমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে কি মাফ করা যায় না? রিহান, আমি সবকিছু অনেক আগেই ভুলে গেছি। তাহলে বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? রিহান, তুমি তো কোনো ভুল করোনি, তাহলে তুমি কেন মাফ চাইছো? আসলে ভুলটা হয়তো আমাদের দুজনের, তবে আমরা একে অপরের প্রতি একটু বেশি কঠোর হয়ে গিয়েছিলাম। ফারিয়া, এসো না আমরা আবার নতুন করে সব কিছু শুরু করি, এইভাবে বাঁচা যায় না। আমি কাঁদতে লাগলাম। রিহান আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমি কি তোমার পাশে শুতে পারি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। রিহান আমাকে জড়িয়ে ধরলো। আমিও রিহানের ভালোবাসা পাবার লোভে আর মানা করতে পারলাম না। তারপর থেকে আস্তে আস্তে সবকিছু ঠিক হতে শুরু করলো। রিহান এখন সময় মতো বাসায় আসে, দুপুরেও বাসায় এসে রেস্ট নেয়। এখন রিহান আমার অনেক যত্ন করে, অনেক রকমের গল্প করে। সারাদিন কি কি করলো, কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, সব রকমের গল্পই করে। আগে আমি বকবক করতাম, আর এখন রিহান বকবক করে। তবে আমার একটু বিরক্ত লাগে না, বরং মনের ভেতর আনন্দ অনুভব করি আমি। কোনো কিছু হারিয়ে পাওয়ার সুখ যে এতটা মধুর, এই খারাপ সময়গুলো জীবনে এসেছিল বলেই বুঝতে পেরেছি আমি। দেখতে দেখতে ডেলিভারি ডেট চলে আসলো। আমি একজন ছেলে সন্তানের জন্ম দিলাম। বাবা মার উপর রেগে থাকলেও নাতির কথা শুনে আর রাগ করে থাকতে পারলেন না। মাকে নিয়ে বাবা ঢাকায় চলে আসলেন। শ্বশুরবাড়ির লোকজনও অনেকে আসলেন। মেজোজা আমার কাছে ক্ষমা চাইলেন। আমি বললাম, আপু, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তবে আপনাকে মন থেকে কখনো সম্মান করতে পারবো না। আপনি চাইলে ব্যাপারটা গোপন রাখতে পারতেন, কিন্তু আপনি কি করলেন? ফাঁস করে দিলেন। অবশ্য ভালোই করেছেন, কারণ স্বামীর কাছে একটু নত হয়ে থাকা যায়, কিন্তু আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আতঙ্কিত জীবন অনেক কষ্টের হয়। এখন আমার কোনো আতঙ্কও নেই, নিজেকে স্বাধীন মনে হয়। আসলে জীবনে কিছু খারাপ সময় আসা খুব দরকার, তাহলে ভালো সময়টাকে উপভোগ করা যায়। যখনই খারাপ সময় আসে, আমি আল্লাহর উপর ভরসা রাখি, কারণ আমি জানি এই খারাপ সময়ের পর একটা ভালো সময় আসবেই। সেদিন চিঠির কথাটা ফাঁস হয়েছিল বলে আল্লাহর কাছে অনেক অভিযোগ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ফাঁস হওয়াটাই ঠিক হয়েছে। মিথ্যে নিয়ে ভয়ে বাঁচার চেয়ে সত্য নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকবো। হ্যাঁ, মাঝখানে কিছু সময় খুব খারাপ কেটেছে, তবে পরিণতিটা কিন্তু সুখেরই হয়েছে। এই জন্যই কথায় আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের সাথে কোনো কিছু খারাপ হলে আমরা সহজেই ভেঙে পড়ি, ভাবে আল্লাহ কেন আমাদের এমন বিপদের মুখে ফেললেন। খারাপ সময়ের পরে যখন ভালো সময়টা আসে, তখন আমরা আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারি।